ওকে, অনেক সুন্দর, সুন্দর উত্তর পেয়েছি। তো যাই হোক এখানে শর্টকাটে অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করেছে, অনেকে সুন্দরভাবে আলোচনাও করেছে। যেমন হচ্ছে রোবট এবং রোবোটিক্স এর মধ্যে একটু পার্থক্যটা আমি একটু আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। রোবট এবং রোবোটিক্স একটু পার্থক্য আছে। রোবট এবং রোবোটিক্স এর মধ্যে একটু পার্থক্য আছে। তো আমরা সাধারণত বই, বই একটা হচ্ছে জাস্ট একটা ডিভাইস বা একটা ফিজিক্যাল এন্টিটি, আর কিছু না। একটা কোনো একটা বস্তু। বইটা হচ্ছে কোন একটা বস্তু, কিন্তু বই থেকে আমরা যেটা শিখি সেটা হচ্ছে একটা বিদ্যা। তো এখানে পার্থক্যটাই আসতেছে রোবট এবং রোবোটিক্স এর। রোবট হচ্ছে একটা যন্ত্র, আর রোবোটিক্সটা হচ্ছে একটা বিদ্যা। তো আমরা যদি রোবট এবং রোবোটিক্স এর মধ্যে যে পার্থক্যটা আছে সেটাও যদি ঠিক মতো না বুঝি, তাহলে আমরা একটু আপনাদের সাথে কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে রোবটটা হচ্ছে মূলত মূলত একটা যন্ত্র, যে যন্ত্রটা আমি যা চাই সেটাই করে দিতে পারে। আমি যেভাবে চাই সেভাবেই সে করে দিবে, বা আমার টার্গেট অনুযায়ী সে কাজ করে দিবে। আর রোবোটিক্সটা হচ্ছে সেটা প্রকৌশল বিজ্ঞানের বা টেকনোলজির বা বিজ্ঞানের এমন একটি শাখা, যেটা এই রোবোটিক্সের গঠন, নকশা এবং কাজ এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। যেখানে এই সম্পর্কিত বিষয় নিয়ে গবেষণা করা হয়, সেটাই হচ্ছে রোবোটিক্স। তো রোবট এবং রোবোটিক্স এর মধ্যে আশা করি মানে পার্থক্যটা আপনারা বুঝতে পারতেছেন। রোবট হচ্ছে একটা ডিভাইস, আর এই ডিভাইস নিয়ে যেখানে গবেষণা করা হয়, যে সেক্টরে গবেষণা করা হয়, সেটাই হচ্ছে কি রোবোটিক্স। ওকে, তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আরো কিছু বিষয় জানার আগ্রহ আছে। যেমন হচ্ছে, যেহেতু আমরা বললাম যে কি আমার এমন কিছু কাজ যে মেশিনে করে দিবে সেটাই হচ্ছে রোবট। তো আমরা আহ সাধারণত খুব জুনিয়র কালে দেখছিলাম, হয়তো এখনো আছে, গ্রামাঞ্চলে আছে, সেটা হচ্ছে হাত পাখা দিয়ে কিন্তু আমরা শরীরকে বাতাস করি। এবং পরবর্তীতে যখন মোটর আবিষ্কার হলো, তখন আমরা ইনভেনশন করলাম হচ্ছে ফ্যান। মোটরের মাথায় যখন আমরা পাখা লাগাই দিলাম, তখন সেটার নাম কি হয়ে গেল? ফ্যান হয়ে গেল। তো আমার কাজটা কিন্তু সহজ করে দিয়েছে। বাতাস, আমার শরীরে যে বাতাস লাগানোর কাজটা, সেটা সহজ করে দিয়েছে কে? আমাদের যে ফ্যানটা আছে, ফ্যানে কিন্তু সহজ করে দিয়েছে। কিন্তু তাই বলে যে আমি ফ্যানকে একটা রোবট বলতে পারবো সেটা কিন্তু না। কিন্তু সে কিন্তু আমার কাজটা করে দিচ্ছে, আমি যে কাজটা করতে চাইছি সেটা কিন্তু করে দিচ্ছে, কিন্তু তারপর আমরা তাকে রোবট বলতে পারতেছি না। কারণ হচ্ছে এটাই, কারণ তাকে আমি যে কমান্ডটা দিয়েছি শুধুমাত্র সে ওইটাই পালন করে যাচ্ছে। সে পরিবেশের উপর ডিপেন্ড হয়ে কোনো রকমের ডিসিশন নিতে পারতেছে না। অ্যাকচুয়ালি রোবট কোনো ডিসিশন নেয় না, ডিসিশন আমরাই পুট করে দিই যে এরকম পরিস্থিতিতে তুমি এরকম ডিসিশনটা নিবা। তো আমরা যদি সেই ফ্যানের মধ্যে এমন কোনো একটা ডিভাইস ইনস্টল করে দিই, যেটা হচ্ছে পরিবেশের অবস্থা বুঝে, যেমন ফ্যান হচ্ছে পরিবেশটাকে ঠান্ডা রাখার জন্য ইউজ করে। তো পরিবেশের টেম্পারেচার যদি বেড়ে যায়, ফ্যান চালু হয়ে যাবে, টেম্পারেচার কমে গেলে ফ্যান বন্ধ হয়ে যাবে। এরকম যদি কোনো রকমের সিস্টেম ওখানে অ্যাপ্লাই করি, তখনই বলা হবে সেটা রোবোটিক্স এর একটা অ্যাপ্লিকেশন। আদারওয়াইজ না। তো রোবটটা দেখতে যে কি একদম মানুষের মতো হবে, সেটা কিন্তু না। সেটা দেখতে একদম এই যে এখানে কতগুলো ছবি যে দেখতে পাচ্ছি আমরা ছবিতে, সেটা হচ্ছে পুতুলের মতো, পুতুল মানুষের মতো দেখতে পাচ্ছি, তারপরে কুকুরের মতো দেখতে পাচ্ছি, বিড়ালের মতো। তো অনেক প্রকারের হয়ে থাকে। তো সেগুলো হচ্ছে জাস্ট একটা শেপ, একটা দেখার সৌন্দর্যের জন্য একটা শেপ, এটা ছাড়া আর কিছুই না। কিন্তু বিষয় হচ্ছে এই জায়গাতে যে এটার শেপ অনুযায়ী যদি আমার সামনে রিপ্রেজেন্ট করা হয়, সেটা ততক্ষণ পর্যন্ত রোবট হবে না যতক্ষণ পর্যন্ত সে আমার কোনো কাজে আসবে না। এখন যে জিনিসটা আমার কাজে আসবে সেটা দেখতে যে এই রকম শেপের হবে, সেটাও কিন্তু না। সেটা হতে হবে এমনই যে আমার কাজটা করে দিবে। তাকে যদি আমি একটা সুন্দর একটা আর্টিফিশিয়াল লুক দিয়ে দিতে পারি, তাহলে তো বেটার। তো এরকম না যে কি রোবট দেখতে ঠিক এরকম মানুষের মতো দেখতে হতে হবে বলে সেরকম কোনো কথা নেই। কিন্তু আমরা তারপরেও রোবোটিক্স এর নামটা যখনই শুনি, আমাদের মনের গহীনে একটা অবয়ব ভেসে ওঠে। অটোমেটিক্যালি চোখ বন্ধ করলে বেশি ওঠে কিরকম, এটা দেখেন। আমি পরবর্তী স্লাইডে যাই। এই যে ডান সাইডের টানা, বাম সাইডের টানা, ডান সাইডে যেটা আছে সেটার মতোই ও হুবহু এরকম একটা কোন একটা কিছু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তো এটার নামটাকে বলা হয়, এরকম যদি কোনো একটা রোবট আমরা বিল্ড আপ করি, সেটাকে বলা হয় হিউম্যানয়েড রোবট। হিউম্যানয়েড রোবট বলতে যেটা মানুষের মতো। এক্স্যাক্টলি কিছু টপিক খেয়াল করে দেখুন, মানুষের মতো মানে হচ্ছে মানুষকে কপি করতেছি আমি, তাই তো? তো মানুষকে যদি আমি কপি করতে চাই, আপনি যদি আমাকে কপি করতে চান, আমি যেভাবে কথা বলতেছি সেটাও আপনার থেকে কপি করতে হবে। আমার কথা বলার স্পিড, আমার চাল চলন, আমার ভঙ্গিমা, আমার বডি স্ট্রাকচারের কোন কোন পাশে কি কি আছে নেই, সবকিছু কিন্তু কপি করতে হবে। ইভেন আমার যে আহ কোনো একটা যদি রোগ থাকে, যেমন হচ্ছে আমার এখন সর্দি লাগছে, তো দ্যাটস ওয়াই আমার নাকে কিন্তু নাগা নাগা আওয়াজ আসতেছে, তাই তো? তো এখন বিষয় হচ্ছে এটাও কিন্তু আপনার থেকে কপি করে নিতে হবে, যে উনি কথা বলার সময় কিরকম একটু নাকে সাউন্ড করতেছে।
ওকে, মানে হচ্ছে সবকিছুই আমার থেকে কপি করে নিতে হবে, এরকম না যে কি আমি একটা রোবট তৈরি করলাম সেটা দেখতে শুধুমাত্র পুতুলের মতো হবে, সেটা কিন্তু না। তো যেহেতু আমি মানুষকে কপি করব, আগে জানা দরকার যে কি আমি যাকে কপি করব তার সম্বন্ধে আমি ডিটেলস ঠিক মতো জানি কিনা। ওকে, তো আমি আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন করি, হ্যাঁ। আমাদের শরীরে পরিবেশ থেকে ডাটা নেওয়ার মতো কিছু সেন্সর আছে, যেগুলো আমরা খুব ছোট কালেই, যেমন হচ্ছে নার্সারিতে বা শিশু শ্রেণীতে ভর্তি হওয়ার আগে আমাদের ফ্যামিলি থেকে আমরা শিখে আসছি। আমাদের শরীরে বেশ কয়েক প্রকার সেন্সর আছে, যেগুলোকে আমি সহজ বাংলা ভাষায় বলতে গেলে ইন্দ্রিয় বলি। রোবটের ক্ষেত্রে সেন্সর, বা মানুষের ক্ষেত্রে ইন্দ্রিয়। তো আমাদের কিন্তু 5 প্রকারের ইন্দ্রিয় আছে। আপনারা একটু আমাকে চ্যাটে জানান তো সেই ইন্দ্রিয়গুলোর নাম কি কি। এই 5 প্রকার ইন্দ্রিয়গুলোর নাম কি কি? এখানে যারা আছে সবাই কিন্তু এই বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণে জানি যে আমার 5টা ইন্দ্রিয়, তার মধ্যে একটা আছে চোখ, নাক, কান, জিহ্বা এবং ত্বক। এই 5টা ইন্দ্রিয় সমন্বয়ে কিন্তু আমাদের ইনপুট সিস্টেমটা, আমরা যে পরিবেশ থেকে ডাটাগুলো নিই, এগুলো দিয়ে দেখেন সবগুলা নিয়ে কিন্তু আমরা পরিবেশ থেকে ডাটা নিই। তো আমরা এখন একটু ক্যালিব্রেট করার চেষ্টা করব যে কি আমরা অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলো নিই। ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা একটু ক্লাসে মনোযোগ দিই, হ্যাঁ সবাই একটু ক্লাসে মনোযোগ দিই। আমি চ্যাট কিছুক্ষণের জন্য অফ করতেছি প্রয়োজনে। ওকে, একটু ক্লাসের দিকে মনোযোগ দিই, হ্যাঁ। আমরা যতগুলা ইন্দ্রিয়ের কথা বললাম, এখন ইন্দ্রিয়ের রেসপেক্টে আমরা আসলে কোন কোন সেন্সর গুলো ইউজ করবো সেগুলো নিয়ে একটু করে আলোচনা করব। প্রথমত কথা হচ্ছে চোখ। চোখে কি কাজটা করে সেটা যদি আমরা আলাদা করে অ্যানালাইসিস করতে যাই, আমরা মেইনলি হচ্ছে চোখে দেখি, তাই তো। চোখ দিয়ে আমরা কি করি? দেখি। কি দেখি? এরকম যদি আরো ডিপে যাই, কি দেখি আসলে, কি দেখি সেটা হিসাব করতে গেলে আমরা রং দেখি অ্যাকচুয়ালি। এবং সেই রং যেটা আছে মানে হচ্ছে সেই আলোর ইন্টেন্সিটিটা আমরা দেখি। আমরা একটা নির্দিষ্ট কালার দেখি, সেই কালারের ইন্টেন্সিটি দেখি। এখন বিষয় হচ্ছে এইরকম কালার এবং ইন্টেন্সিটি ডিটেক্ট করার জন্য যদি আমরা কোনো রকমের সেন্সর ইউজ করতে চাই, যেমন হচ্ছে আলোর মাত্রা বা রং, যদি আমরা রোবটের ক্ষেত্রে সিলেক্ট করতে যাই, রোবটকে যদি চিনাতে চাই, সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে? কালার সেন্সর ইউজ করতে হবে। কালার সেন্সর দিয়ে কি ডিটেক্ট করা যায়? রং ডিটেক্ট করা যায়। আর আলোর মাত্রা মানে কি পরিমাণ আলো আছে, সেই রং থেকে কি পরিমাণ আলো আসতেছে, সেটা যদি আমরা ডিটেক্ট করতে চাই, সেক্ষেত্রে কি সেন্সর ইউজ করতে হবে? আমাদের লাইট সেন্সর ইউজ করতে হবে। ওকে, তো 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নাক। নাকে কি কাজটা করি আমরা? নাকে যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ঘ্রাণ নিই বা গন্ধ নিই, তাই তো। তো গন্ধ যে নিই সেটা ভেরিয়াস টাইপের গন্ধ আছে, আবার সেটার মাত্রাটাও আছে। আমরা কিন্তু আমাদের নাকের মাধ্যমে বুঝতে পারি যে গন্ধের ধরনটা কিরকম। এটা কি ফুলের গন্ধ, নাকি গ্যাসের গন্ধ, নাকি দুর্গন্ধ, বা দুর্গন্ধ হলেও কোন প্রকারের গন্ধ, সুগন্ধ হলেও কিসের সুগন্ধ, সেটা কিন্তু আমরা আলাদা করে আমাদের যে নাক আছে সেটার মাধ্যমে ক্লাসিফাই করে ফেলতে পারি। ওকে, তো গন্ধের ধরনটাও বুঝতে পারি। আর শুধুমাত্র গন্ধের ধরন না, এটা কম আসতেছে নাকি বেশি আসতেছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। গন্ধের ধরন এবং গন্ধের মাত্রাটা আমরা বুঝতে পারি। তো এরকম যদি আমরা রোবটকে বলি যে কি তুমি আহ কোন একটা বিশেষ ফ্লেভার ডিটেক্ট করো, আমরা আমাদের নাক দিয়ে কিন্তু সব প্রকারের ফ্লেভার ডিটেক্ট করতে পারি। আবার কিছু কিছু আছে যেগুলো আমরা ডিটেক্ট করতে পারি না। ওকে, কিন্তু আমরা যদি এরকম কোন একটা সেন্সর রোবটে ইনস্টল করতে চাই, যে রোবটটা গ্যাসীয় পদার্থ যেগুলো আছে সেগুলোকে ডিটেক্ট করবে, তখন আমাদেরকে পার্শিয়াল করে দিতে হয়। পার্শিয়াল বলতে সেই সেন্সরটা আসলে কোন টাইপের পরিবেশের গ্যাসটা ডিটেক্ট করবে সেটা আলাদা করে বলে দিতে হয়। যেমন কথা হচ্ছে স্মোক সেন্সর। স্মোক সেন্সর কি? সে হচ্ছে পরিবেশে আহ ধোঁয়া আছে নাকি নাই সেটা ডিটেক্ট করতে পারে। ওকে, তো এরপরে আছে হচ্ছে গ্যাস সেন্সর। গ্যাস সেন্সর হচ্ছে কি? যেমন হচ্ছে মিথেন গ্যাস, আমাদের রান্নাঘরে চুলার কাজে যেগুলো ইউজ করে, জ্বালানির কাজে যেগুলো ইউজ করতেছে মিথেন গ্যাস, সেটারও একটা সেন্সর আছে। তো এখানে স্মোক সেন্সর সে শুধুমাত্র স্মোক ডিটেক্ট করে। যে গ্যাস সেন্সর আছে সে শুধুমাত্র গ্যাস ডিটেক্ট করে, আর কিছু কিন্তু না। ওকে, তো আমরা একটু নেক্সটে যাই। সেটা হচ্ছে কান। কানকে বলা হয়
আমাদের একটা রোবটের মাইক্রোফোন। ওকে, তো যাই হোক, কান দিয়ে আমরা এক্স্যাক্টলি যেটা করি সেটা হচ্ছে শব্দ গ্রহণ করি, পরিবেশের শব্দ আমরা গ্রহণ করি। আমাদের যদি কান নষ্ট হয়ে যায়, এক কথা বলতে গেলে আমাদের মাইক্রোফোন সিস্টেমটাই নষ্ট হয়ে গেল। ওকে, তো আচ্ছা, শব্দ যে গ্রহণ করি, অ্যাকচুয়ালি দেখেন আমি যে কথা বলতেছি, আমি যে ছেলে সেটা আপনারা বুঝতে পারতেছেন কিন্তু আমার গলার ফ্রিকোয়েন্সিতে, তাই তো? আর আমি বড় করে কথা বলতেছি নাকি ছোট করে মৃদু স্বরে কথা বলছি, সেটাও কিন্তু বুঝতে পারতেছেন আপনারা কান দিয়ে, তাই তো? তো এটাও কিন্তু আমাদেরকে আলাদা আলাদা ভাবে জাস্টিফাই করার মতো বা ক্লাসিফাই করার মতো অবস্থাটা তৈরি করে রাখছে আমাদের কানে। তো আমরা অ্যাকচুয়ালি শব্দ যে গ্রহণ করি সেটা কিন্তু দুই ভাবে গ্রহণ করি। একটা হচ্ছে শব্দের ফ্রিকোয়েন্সিটা আমরা বুঝতে পারি, শব্দের ফ্রিকোয়েন্সিটা বুঝতে পারার কারণেই আমরা এক একজনে কি কি কথাগুলো বলতেছি সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। আমি যে কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু ভেরিয়াস ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে। এক একটা শব্দ, এক একটা টোন, এক একটা বর্ণের এক এক রকমের ফ্রিকোয়েন্সি। দ্যাটস ওয়াই এখান থেকে কম্বিনেশনটা আমাদের কানের মধ্যে যখন যায়, তখন আমরা প্রত্যেকটা বর্ণ এবং এই বর্ণ দ্বারা তৈরি এক একটা ওয়ার্ড বা এক একটা শব্দ এবং এক একটা অনেকগুলা শব্দের সমষ্টিতে এক একটা বাক্য আমরা আলাদা করে বুঝতে পারতেছি। তো আমি যদি খুব ছোট ছোট করে কথা বলি, তখন আপনারা হয়তো বা এটা বলবেন, স্যার একটু লাউডে কথা বলেন। অথবা আমি যদি বেশি বড়সড় করে কথা বলি, স্যার একটু একটু ধীরে সুস্থে কথা বলেন বা আস্তে কথা বলেন। ঠিক এরকম কারণটা কি, এটা হচ্ছে ডেসিবেল মাত্রা বলে। তো আমরা শব্দের শুধুমাত্র ফ্রিকোয়েন্সি না, আমরা শব্দের ডেসিবেল মাত্রাটাও কিন্তু ডিটেক্ট করতে পারি আমাদের কান দিয়ে। কিন্তু একটা রোবটকে যদি এটা ইনস্টল করাতে চাই, যে আমাদের রোবটটা সে কথা শুনবে বা পরিবেশ থেকে আওয়াজ শুনবে, তখন আমার, যেমন হচ্ছে একটা মেশিনকে যদি আমি কোনো রকমের কথা শোনাতে চাই, সেক্ষেত্রে আমার থেকে অবশ্যই কি ইউজ করতে হয়, মাইক্রোফোন ইউজ করতে হয়, তাই তো? তো আবার ডেসিবল মাত্রাটাও এখানে মাইক্রোফোনের মধ্যে যদিও বা ইন্টিগ্রেট করা থাকে। যদি আমরা শুধুমাত্র চাই যে কি এরকম, যে আমরা শুধুমাত্র ডেসিবল মাত্রাটা আলাদাভাবে ডিটেক্ট করব, তখন আমাদের সাউন্ড সেন্সরটা ইউজ করতে হয়। সাউন্ড সেন্সরটা অ্যাকচুয়ালি আমাদের কি ডিটেক্ট করে, ডেসিবল মাত্রাটা ডিটেক্ট করে। এর পরবর্তীতে আসে হচ্ছে জিওবা। জিওবাটা কি কি ডিটেক্ট করে? জিওবাটা অ্যাকচুয়ালি, হয়তো বা ছবিটা দেখে অনেকে ভয় পাবেন, সাপের জিহ্বার মতো হয়েছে, যাই হোক এটা ফান পারপাস। তো জিহ্বা দিয়ে আমরা অ্যাকচুয়ালি যে যে কাজটা করি সেটা হচ্ছে, দেখেন আমরা স্বাদ গ্রহণ করি। আমরা একদম একটা মানুষে আসলে কি কিভাবে কাজ করতেছে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি। আমরা এখনো পর্যন্ত রোবোটিক্স এর আসলে কোনো কিছু শিখতেছি সেটা না, আমরা আগে নিজেকে জানতেছি, আমাদের বডি সম্বন্ধে জানতেছি। আমি আমার নিজের বডি সম্বন্ধে যদি ভালো মতো না জানি, তাহলে আমি আমার মতো করে আরেকটা বডি কিভাবে তৈরি করব, তাই তো? তো স্বাদ গ্রহণ, এই কাজগুলো কিন্তু আমরা রেগুলার করতেছি। শব্দ গ্রহণ, আলো গ্রহণ, তারপরে গ্রান গ্রহণ, সবকিছু কিন্তু আমরা রেগুলার করতেছি, কিন্তু একবারও আমরা অ্যানালাইসিস করে দেখিনি যে আমরা আসলে আহ কিভাবে তা গ্রহণ করতেছি। এটার বিপরীতে যদি আমি একটা রোবটে সেট আপ করতে চাই, আসলে কি কি সেট আপ করতে হবে এটার। সাপোজ আমার কান নষ্ট হয়ে গেল, তখন দেখা যাচ্ছে ডাক্তার একটা অতিরিক্ত একটা ইয়ারফোন লাগাই দিল। ইয়ারফোন আসলে কিভাবে কাজ করতেছে সেটা কিন্তু আমাদের জানার বিষয় দরকার আছে। তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করে বলেই দেখেন, আপনাদের এরিয়াতে যদি কোনো বধির মানুষ থাকে যে কানে শোনে না, তার কানের কাছে কিন্তু একটা ছোট মেশিন লাগাই দিছে, তাই তো? মেশিনটাও কিন্তু এভাবে অ্যানালাইসিস করে বের করা, সেখানেও মাইক্রোফোন আছে, সেখানেও একটা স্পিকার আছে। এভাবেই কিন্তু কাজটা হয়। ইভেন যারা দেখা যাচ্ছে চোখে দেখতে পারতেছে না, এখন এমন টেকনোলজি চলে আসছে, আপনার চোখের যদি জ্যোতিও না থাকে বা চোখে যদি দেখতেও না পান, কৃত্রিম ভাবে দেখার মতো অবস্থা তৈরি করে দিয়েছে ক্যামেরা দিয়ে অতিরিক্ত। তো এগুলো তো দেখা যাচ্ছে যে কি আমরা নিজেকে জানি বলে, নিজেকে জানার চেষ্টা করেছি বলেই বা নিজেকে নিয়ে অ্যানালাইসিস করেছি বলে কিন্তু সম্ভব হয়েছে, তাই তো? তো স্বাদ গ্রহণের যে ব্যাপারটা বলেছিলাম, স্বাদ গ্রহণটা অ্যাকচুয়ালি আমরা কোনো একটা লিকুইড হোক বা সলিড হোক বা সেমি লিকুইড বা সেমি সলিড যেটাই হোক, আমরা কিন্তু স্বাদটা গ্রহণ করি। অনেক সময় বায়বীয় আমরা গ্রহণ করি। তো এখানে স্বাদ গ্রহণের যে বিষয়টা আসতেছে, সেটা হচ্ছে আমরা স্বাদ গ্রহণের ক্ষেত্রে আমরা দুই ভাবেই ইন্ডিকেট করি। একটা হচ্ছে স্বাদের ধরন, সেটা ঝাল, টক না মিষ্টি, আমরা কিন্তু আলাদাভাবে ক্লাসিফাই করতে পারি। এবং সেই টক ঝাল মিষ্টি যেটার কথাই বললাম না কেন, সেটার মাত্রাটাও আমরা বুঝতে পারি। এক কথায় কি আমরা ক্লাসিফাই করতে পারি, ক্লাসিফাই করার পরবর্তীতে সেটার ইন্টেন্সিটি বা রেঞ্জ কি রকম সেটাও কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। ওকে, তো এই কাজটা যদি সাপোজ আমি কোনো একটা রোবটকে করতে দিলাম, কিন্তু রোবটকে কিন্তু আমাকে আলাদা করে বলে দিতে হয় যে কোন টাইপের স্বাদ আমি নিতে চাচ্ছি। সাপোজ আমি আহ টক নাকি মিষ্টি বা টক টক নাকি ক্ষারীয়, যেটাকে আমরা অম্ল এবং ক্ষারীয়র কথা বলি টেকনিক্যালি। তো এইরকম একটা কিন্তু স্কেল আছে, আমরা যারা ক্লাস 8 9 10 বা এর উপরে আছি তারা অবশ্যই এই জিনিসটা সম্বন্ধে জানি যে পিএইচ লেভেল একটা আলাদা একটা লেভেল বা স্কেল ইউজ করি, যেটা দিয়ে আমরা অম্লীয় নাকি ক্ষারীয় বুঝতে পারি। তো এরকম কিন্তু একটা সেন্সর আছে যেটাকে আমরা পিএইচ সেন্সর বলি। তো এটা যদি আমরা কোনো একটা
এটার সামনে যদি মানে এখানে যেটা প্রোব দেখতে পাচ্ছেন, এই প্রোবে যদি কোনো একটা সলিউশন দিই, যেমন হচ্ছে একটা দ্রবণ দিলাম, সে কিন্তু আলাদাভাবে ক্লাসিফাই করে দিবে সেটা কতটুকু রেঞ্জের অম্ল আছে, কতটুকু ক্ষারীয় আছে, বা পিএইচ যেটা আছে, পিএইচ এর মানটা কত সেটা আমাদেরকে আলাদা করে বলে দিচ্ছে। এখান থেকে কিন্তু আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি যে এটা কতটুকু অম্ল আছে বা কতটুকু ক্ষারীয় আছে। ওকে, আমরা এই যে গ্লুকোমিটার, এটা প্রায় আমরা যারা সিনিয়র সিটিজেন আছেন, যাদের দেখা যাচ্ছে যে কি ডায়াবেটিসের সমস্যা আছে, তারা এই জিনিসটা খুব পরিচিত তাদের কাছে। কারণ কি তাদের হচ্ছে নিয়মিত গ্লুকোজটা টেস্ট করতে হয়, ব্লাড টেস্ট করতে হয়, ব্লাডে কি পরিমাণ গ্লুকোজ আছে বা ওনার ব্লাডে কি পরিমাণে মিষ্টতা আছে সেটা কিন্তু ডিটেক্ট করতে হয়। তো এক্স্যাক্টলি এই জায়গাতে একটা ফ্যাক্ট চলে আসতেছে, সেটা হচ্ছে গ্লুকোমিটার আহ যদিও বা এটা ডায়াবেটিস রোগের জন্য ইউজ করে, পুরোটাই ডায়াবেটিস রোগের জন্য ইউজ করে। তো আমরা চাইবো যে কি এরকম রোগ যেন আমাদের না হয়, এবং নিজের শরীরকে যথাযথ সম্ভব কেয়ার করার আমরা চেষ্টা করব। তারপরও এই রোগটা হওয়ার বিশেষত বেশ কিছু কারণ আছে, অনিয়মিততাটাই সবচেয়ে বেশি। তো আমরা চেষ্টা করব আমাদের যত রকমের রোগবালাই আছে সেগুলো থেকে দূরে থাকার জন্য, নিজেকে যথাসম্ভব সেফ রাখার জন্য। তো গ্লুকোমিটারটা অ্যাকচুয়ালি যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের শরীরে যে আহ ব্লাড ব্লাড গুলো আছে, সে ব্লাডের মধ্যে কি পরিমাণ শর্করা আছে, বা এক কথায় বলতে গেলে মিষ্টতা কি পরিমাণ সেটা ডিটেক্ট করে। তো এরকম কিন্তু আরো বেশ কিছু মিটার আছে, বেশ কিছু সেন্সর আছে, যেগুলা দিয়ে আমরা আমাদের যে দ্রবণ গুলা থাকবে, আমাদের যে খাবার গুলা হোক বা যাই হোক, সেগুলা থেকে আমরা আলাদা করে বের করে নিতে পারবো। সাপোজ আমি একটা সলিউশন নিলাম যেখানে আমার পিএইচ মাপতে হবে, তখন আমরা এই পিএইচ সেন্সর ইউজ করতে পারি। ঠিক সেম সলিউশনে যদি আমি কি পরিমাণে গ্লুকোজ আছে সেটা ডিটেক্ট করতে চাই, তখন আমরা গ্লুকোজ মিটার গুলো ইউজ করতে পারি, বা গ্লুকোজ সেন্সর আছে আলাদা, সেগুলো আমরা ইউজ করতে পারি যখন আমার দরকার হবে। এক্স্যাক্টলি আমরা যদি দেখি যে কি আমার পুরা হিউম্যান বডিতে সবগুলো সেন্সর ইনস্টল করতে, এতগুলো সেন্সর আমরা আসলে ইনস্টল করতে পারি না। পারি না বলতে, করতে গেলে পুরো বডিটা, আসলে আমাদের পুরো বডিটা হচ্ছে গড গিফটেড, তো এত সূক্ষ্মভাবে তৈরি করেছেন উনি যে আমাদের পক্ষে আসলে মেশিন এত সূক্ষ্মভাবে তৈরি করা সম্ভব না। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই। এরপর আসতেছে ত্বক। ত্বকটা হচ্ছে আমাদের পুরো বডির একটা কেসিং। কেসিং মানে হচ্ছে আমাদের মোবাইলের বহিরাবরণকে তো আমরা কেসিং বলি, তাই না? তো এটা হচ্ছে, এই ত্বকটা হচ্ছে আমাদের পুরো বডির একটা কেসিং, একদম ফ্লেক্সিবল, টানলে একটু করে বাড়ে, চাইলে আমরা নড়াচড়া করতে পারি, তাই তো? তো আপনারা একটা জিনিস দেখবেন যে আমরা যখন আহ মানি ব্যাগ কিনতে যাই, বা কোনো রকমের জুতা কিনতে যাই বা ব্যাগ কিনতে যাই, যেগুলো হচ্ছে বারবার আমরা ইউজ করি, নড়াচড়া করি, আহ সেক্ষেত্রে আমরা চাই যে কি চামড়ার জিনিসপত্র নিতে। কারণ কি চামড়ার জিনিসগুলো আসলে এতটাই ফ্লেক্সিবল যে কি খুব বেশি যদি আমি নাড়াচাড়া করি তারপরে কিন্তু ছিঁড়ে না। রেক্সিনের যেগুলো আছে বা প্লাস্টিকের যেগুলো আছে, সেগুলো বেন্ডিং এর কারণে কিন্তু ছিঁড়ে যায়, কিন্তু চামড়াগুলো ছিঁড়ে না। তো এই চামড়াটা আমাদের যে বডির যেটা ত্বক আছে, ত্বকেরও কিছু কাজ আছে। আমরা কিন্তু সবাই জানি ত্বক অ্যাকচুয়ালি কি কাজটা করে। তো ত্বকে অ্যাকচুয়ালি অনুভূতির কাজটা করে। এখন কি কি অনুভূতি দেয়? তার মধ্যে হচ্ছে তাপমাত্রা, সে টেম্পারেচার বুঝতে পারে, পরিবেশের টেম্পারেচার কত, খুব বেশি গরম লাগতেছে, ঠান্ডা লাগতেছে। এটার কারণটা হচ্ছে এটাই যে তাপমাত্রাটা আমাদের যে ত্বক আছে, ত্বকে কিন্তু বুঝতে পারে। তো বুঝতে পারার কারণে সে মাথাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে, এবং পুরো বডিকে সিগন্যাল, এক্স্যাক্টলি মাথাকে সিগন্যাল দিয়ে দেয়। তো তাপমাত্রাটা বুঝতে পারে কোথায়, ত্বকে। এর পরবর্তীতে স্পর্শ, কেউ যদি টাচ করে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। এছাড়া চাপ বা ধাক্কা কিন্তু আমরা বুঝতে পারি এই ত্বকের মাধ্যমেই। আপনাকে কেউ চিমটি কাটুক, সাথে সাথে বুঝতে পারবেন। ওকে, তো আমরা এই কাজগুলো যদি আমাদের কোনো একটা ইলেকট্রনিক্স কোনো একটা ডিভাইসকে যদি দিতে চাই, সেক্ষেত্রে আমার কোন কোন সেন্সর গুলো ইউজ করতে হবে? যেমন তাপমাত্রার জন্য আমার অবশ্যই টেম্পারেচার সেন্সর ইউজ করতে হবে, তাই তো? এর পরবর্তীতে টাচ সেন্সর, এটা ইউজ করতে হবে। তারপরে এই যে চাপ ধাক্কা, সেটার জন্য প্রেসার সেন্সর আছে, বা ভাইব্রেশন সেন্সর আছে। এরকম সেন্সর গুলা এক একটা কাজের জন্য এক একটা সেন্সর কিন্তু আলাদা পার্সিয়ালি পাওয়া যায়। আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আপনাদের সাথে শুধু পরিচয় করা দিচ্ছি, আর কিছু না। ওকে, তো ফাইনালি আমরা যে 5 প্রকার ইন্দ্রিয় গুলা আছে, দেখেন এই 5 প্রকার ইন্দ্রিয় থেকে এরা কিন্তু এই যে ত্বক, কান, জিহ্বা, চোখ, নাক, এরা কি করে পরিবেশ থেকে ডাটা গুলা নিয়ে কোথায় পাঠায় দেয়? আমাদের ব্রেনে পাঠায় দেয়, যেটা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার বলে, তাই তো? হেডকোয়ার্টারের মধ্যে পাঠায় দেয়, সেখানে ব্রেন আছে, সেখানে আমাদের মেমোরি সেল আছে। এবং এই যে এখান থেকে ডাটাগুলো যে আমার মাথায় পাঠায় দিচ্ছে, সেটা কিন্তু নার্ভ সিস্টেমের মাধ্যমে পাঠাচ্ছে, যেটাকে আমরা বলি স্নায়ুতন্ত্র। তো কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে কি ওই যে আমাদের শরীরের মধ্যে যদি কোনো কারণে সাপোজ আমার পা কেটে গেল, সেখানে যে সেলাই করে, সেলাই কাটার সময় কি করে যে একটা অবসের ইনজেকশন পুশ করে। অ্যাকচুয়ালি যেটা করে, অবসের ইনজেকশনটা এই যে নার্ভ যেগুলো আছে, নার্ভ গুলাকে অকেজো করে দেয় কিছুক্ষণের জন্য।
কিছুক্ষণের জন্য নার্ভ সিস্টেমটা অকেজো করে দেয়। অ্যাকচুয়ালি যে জায়গাতে সেলাই করতেছে ওই জায়গাতে কিন্তু ব্যথা পাচ্ছে ঠিক, কিন্তু আমার মাথা বুঝতে পারতেছে না। মাথা কোনোভাবে বুঝতে পারতেছে না যে কি ওই জায়গাতে ব্যথা পাচ্ছে, কারণ ওই পোর্শন থেকে কোন রকমের ডাটা আমার মাথায় যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমি ব্যথাই পাচ্ছি না, কারণ বুঝার ক্ষমতা কার আছে? মাথার আছে। সে ব্যথা পাচ্ছি কি পাচ্ছি না সেটা বুঝার ক্ষমতা। তো ডাটাগুলো যদি যেতেই না পারে, তখন তো আসলে আমরা বুঝবো না যে ওখানে সেলাই করতেছে নাকি কি করতেছে। শুধু তাকায় তাকায় আমরা দেখতে পাবো। আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে, দেখবেন, খেয়াল করে দেখবেন যে এখানে অবশ্যই ইনজেকশন দেওয়ার পরবর্তীতে আপনার আহ, যে অংশে কেটে গেছে বা ফেটে গেছে ওটার ডাক্তার সেলাই করতেছে, কিন্তু আপনি তাকায় আছেন, কোনো ফিলে হচ্ছে না। ওকে, আচ্ছা যাই হোক, এখন মাথাতে যাওয়ার পরবর্তীতে মাথা কিন্তু কিছু ডিসিশন নেয়, তাই তো? এই ডিসিশন গুলা দিয়ে আমাদের যে আউটপুট ডিভাইস গুলো আছে সেগুলো কিন্তু আমরা পরিচালনা করি। যেমন হচ্ছে কি, আমাদের পুরা বডিটাকে আমরা পরিচালনা করি। আমরা যে এখানে হাত পা নাড়তেছি, তারপর আমি যে কথা বলতেছি, এটা কিন্তু একটা স্পিকার, তাই তো? একটা রোবটের ক্ষেত্রে বলতে গেলে আমার এই যে কণ্ঠ সেটা কিন্তু স্পিকার। তো আমি যদি এখন ফু দিই, সেটা এক প্রকার কি বাতাস, এজ এ ফ্যান বা ব্লোয়ার, এই সিস্টেমে কাজ করে। তারপরে যদি আমি আরো আরো কিছু বলি যে কি, আমি যদি হাঁটি, সেটা হচ্ছে এক প্রকার বলতে গেলে আর্মেচার, একটা আর্ম, তাই তো? আমাদের হাত, আমাদের যতগুলা কবজি আছে সবগুলোতে কিন্তু আলাদা আলাদা রোবটের ক্ষেত্রে মোটর ইনস্টল করতে হয়। সার্ভো মোটর, স্টেপার মোটর, আলাদা অনেকগুলো মোটর আছে। তো সবগুলা কাজ কিন্তু আমরা এখানেই করতে পারতেছি, তাই তো? তো এই যে ডাটাগুলা পাঠানোর কাজ, আমি যে কথা বলতেছি, অ্যাকচুয়ালি সেই কথাগুলা আমার মাথাতে সেট করা আছে। আগে থাকতে আমি মনে করেন যে প্রস্তুতি নিয়ে রাখছিলাম, আজকে যে ক্লাস হবে সেখানে আমি কি কি বলবো, কোন স্টেপের পরে কোন স্টেপ বলবো, সেটা কিন্তু আমার মেমোরিতে সেভ করা আছে, তাই তো? তো এখন মেমোরিতে থাকলে কি হবে, সেটা তো এক্সিকিউশন করার জন্য কোনো একটা আউটপুট ডিভাইস দরকার। এক্স্যাক্টলি আমার আউটপুট ডিভাইসটা হচ্ছে এই যে আমি যে কথা বলতেছি এখন, সেটা হচ্ছে আমার আউটপুট ডিভাইস, যেটা হচ্ছে একটা রোবটের ক্ষেত্রে স্পিকার হবে, তাই তো? তো যদি দেখা যাচ্ছে আমার কোনো কিছুতে ফু দেওয়া দরকার, আমি তো রোবটের ক্ষেত্রে কি ইউজ করব, একটা ব্লোয়ার ইউজ করব, ফ্যান ইউজ করব, তাই তো? তো আমি তো চাইলে আমাদের যে ফুসফুস আছে সেটা দিয়ে তো বাতাস করতে পারি, তাই তো? তো এখন এই যে সিগন্যাল গুলা যে পাঠাবে, কমান্ডটা যে দিবে, সেটা দেওয়ার কাজও কিন্তু মাথারই কাজ, এবং ডাটা গুলা যে ট্রান্সফার করবে সেটা কিসের মাধ্যমে করবে? এই নার্ভের মাধ্যমেই করে থাকে। কিন্তু এটার পারপেন্ডিকুলারে যদি আমরা, সরি, এটার প্যারালালি যদি আমরা আরেকটা হিসেব করি যে কি, এগুলো তো মানুষের ক্ষেত্রে সত্য, কিন্তু একটা রোবটের ক্ষেত্রে আসলে কোন ডায়াগ্রামে ফরওয়ার্ড হবে? সেটা হচ্ছে এই যে দেখুন, এখানে যে সেলগুলো ছিল যেগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়, সেগুলো করেসপন্ডিং এ সবগুলো কিন্তু ইনপুট ডিভাইস। সেই ইনপুট ডিভাইস গুলা হচ্ছে সেন্সর। ওকে, তো এখান থেকে ডাটাগুলো যায় কোথায়? মাইক্রো কন্ট্রোলারে, যেটা হচ্ছে আমাদের ব্রেইন। সেটা মাইক্রো কন্ট্রোলার বা বিভিন্ন প্রকারের প্রসেসর, যেটা হচ্ছে প্রসেসিং ইউনিট। এই প্রসেসিং ইউনিট তারপরে কমান্ডে কাকে বিভিন্ন আউটপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস বলতে যেগুলোকে আমরা লোডস বলে থাকি বা অ্যাপ্লায়েন্স বলে থাকি। আর এখানে তো নার্ভ সিস্টেম আছে, যেটার মাধ্যমে কি হয়, যে ডাটাগুলো ট্রান্সমিট হয়। কিন্তু এখানে এই রোবটের ক্ষেত্রে বা অটোমেটিক সিস্টেমের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কোন ডিভাইসগুলো ইউজ করি? সেগুলো হচ্ছে কেবল ইউজ করি। ডাটা কেবল আমরা ইউজ করি, রেবন আছে, ডাটা কেবল আছে, ওয়্যারলেস কমিউনিকেশন আছে, এগুলো আমরা ইউজ করতেছি। পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র এই জায়গায়। তো আমরা একটা যদি রোবট তৈরি করতে চাই, হুবহু কপি করতে হবে, ঠিক আছে, কিন্তু একটা হচ্ছে রক্ত মাংসের গড়া প্রাণী, আরেকটা হচ্ছে যন্ত্রপাতিতে বা জড় বস্তুতে তৈরি করা আলাদা একটা ডিভাইস, সেটা কিন্তু প্রাণী হচ্ছে না। তো প্রাণীটাও যদি, মানে আমার তৈরি করা যেটা প্রাণী আছে, সেটাকে যদি আমি আমার মতো করে চালাতে চাই, সেক্ষেত্রে আমার সমস্ত রকমের কিছু ওকে দিয়ে দিতে হচ্ছে। তো দিয়ে দেওয়ার ক্ষেত্রে ঠিক এই সিস্টেমটাই আমাদেরকে ফরওয়ার্ড হতে হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা ফান্ডামেন্টাল থিম অফ অটোমেটিক সিস্টেম বলতে এই জিনিসটাকেই বুঝি, যে ইনপুট, প্রসেস, আউটপুট। চাইলে আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ইনপুট, প্রসেস, আউটপুটের মাধ্যমে আমরা সমস্ত রকমের অটোমেটিক সিস্টেম গুলা করে থাকি। ওকে, তো আমরা আজকের ক্লাসে এতক্ষণ যাবত যদি আপনারা মনোযোগ না দিয়েও থাকেন, মনে করেন যে কি এতক্ষণ যাবত আসলে আমরা গল্প গুজবই করছি, আমরা একটু মূল ক্লাসের দিকে ঢুকি। অনেকক্ষণ তো গল্প গুজব করলাম। আমরা আজকের ক্লাসে যে আমাদের মূল টপিক, এই যে মূল টপিকটা উপরে কোণার মধ্যে লেখা আছে, সেন্সর এন্ড লোড। আমরা কিছু সেন্সরের নাম শিখবো, ডিটেলসে কাজ। অবশ্য আমাদের প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা ক্লাস আছে, তো সেন্সরের আলাদা ক্লাস, তারপর লোডের আলাদা ক্লাস, আমরা সেখানে ডিটেলস জানবো। ওকে, আমরা সেখানেই ডিটেলসটা জানবো। তবে আজকে একটু ইন্ট্রোডিউস করাই দিব যে আমরা এই ইজিয়ার স্টেজের পুরো ক্লাসের মধ্যে কোন কোন সেন্সর গুলা নিয়ে কাজ করব, এবং কোন কোন আউটপুট ডিভাইস বা লোড গুলা নিয়ে কাজ করব, তাদের হালকা একটু ধারণা দিব। ডিটেলসে হয়তো বা আজকে একদিনে এত ধারণা দিতে পারবো না, কারণ এগুলোর উপরে ডিটেলসে, যেহেতু একটা সেন্সরের উপরে যদি একটা ক্লাস হয়, তার মানে দেখেন 40 থেকে 50 মিনিট যদি আমি একটা সেন্সরের উপরে শুধুমাত্র ব্রিফ করি, সেটার ভিতরে আসলে জানার কিছু থাকে না। কিন্তু একদিনে যদি আমি সবগুলো বলা শুরু করি,
আমার মাথার উপর দিয়ে, আপনাদের মাথার উপর দিয়ে, বলতে গেলে মাথার উপর দিয়ে না, বলতে গেলে মহাকাশের উপর দিয়ে চলে যাবে। তো দরকার নেই, আমরা শিখবো, আস্তে ধীরে শিখি। ওকে, দিনে একটা একটা শিখি, এত প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। ওকে, আমরা প্রথমত একটা সেন্সরের নাম বলি, সেটার নাম হচ্ছে লাইট সেন্সর। ওকে, তো আপনারা এইভাবে হিসেব করবেন যে সেন্সরের নামটা বলছি তার আগে যে নামটা আছে সেটা হচ্ছে সে পরিবেশ থেকে ডিটেক্ট করে। আমি কোনো মডেল নাম্বার বলছি না, মডেল নাম্বার না, কিন্তু আমরা মূলত সেন্সরের নাম বলছি। সেন্সরের সামনে যে নামটা থাকবে মনে করবেন যে কি সে পরিবেশ থেকে ওই জিনিসটা ডিটেক্ট করে। সরি। তো লাইট সেন্সরের কথা যেহেতু বললাম, তার মানে সে পরিবেশ থেকে কি ডিটেক্ট করে? সে লাইট ডিটেক্ট করে। লাইট ডিটেক্ট করে বলতে লাইটের ইন্টেন্সিটি ডিটেক্ট করে। ওকে, লাইটের ইন্টেন্সিটি ডিটেক্ট করে করে আসলে সে কি রকম সিগন্যাল দেয়? দুই রকমের সিগন্যাল দেয়। একটা হচ্ছে ডিজিটালি 0 অথবা 1 এরকম। ডিজিটাল বলতে আমরা যেটাকে বুঝি 0 বা 1, তাই তো? তো এটাকে আবার মাইক্রো কন্ট্রোলিং এর ভাষায় হাই এবং লো বলে থাকে। আমরা 0 1ও বলতে পারি, হাই এবং লো বলতে পারি, দুটো কিন্তু সেম, একই ভাষা। তো এই লাইট সেন্সরটা দিনের আলোতে বা সূর্যের আলোতে বা যদি আলো থাকে সে সিগন্যালটা কি দেয়? 1 দেয় বা হাই সিগন্যাল দেয়। ওকে, তো যদি না থাকে তখন, যেমন হচ্ছে রাতের বেলা আলো যদি না থাকে তখন সে সিগন্যাল কি দেয়? 0 সিগন্যাল দেয়। এটুকুই, এর সাথে কিন্তু বেশি কিছু না। তো এটা আসলে কোন ফাংশনে কাজ করে, এটার ভিতরে যে মেটেরিয়ালস গুলো আছে সেগুলো আসলে কোন ফাংশনে কাজ করে আমরা ডিটেলসে জানবো। আপাতত আমরা এটা এই বিষয়টা সম্বন্ধে জানলাম কি, আমি এমন একটা সেন্সরের নামটা জানলাম যে সেন্সরটা রাতের বেলায় 0 সিগন্যাল এবং দিনের বেলায় 1 সিগন্যাল দেয়। এটুকুই না। ওকে, এরপরে যাই হচ্ছে টেম্পারেচার সেন্সরে। টেম্পারেচার সেন্সর কি ডিটেক্ট করে? নাম শুনেই আমরা বুঝতে পারতেছি সেটা হচ্ছে তাপমাত্রা ডিটেক্ট করে। তাপমাত্রা ডিটেক্ট করার পরবর্তীতে সে যদি তাপমাত্রা বেশি পায়, একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, যেটা হচ্ছে আমরা যেরকম ফ্যানের রেগুলেটর দিয়ে ফ্যানের ঘূর্ণন গতিটা ফিক্সড করে দিই, ঠিক এরকম এখানে একটা রেগুলেটর থাকে যেটা দিয়ে আমরা টেম্পারেচারটা আনুমানিক সেট করে দিতে পারি। সেই টেম্পারেচারের চাইতে যদি বেশি টেম্পারেচার হয়ে যায় সে সিগন্যাল 1 দেয় বা হাই সিগন্যাল দেয়, আনলেস ঠান্ডা থাকলে লো সিগন্যাল দেয়। এটাই। তো এর পরবর্তীতে ফায়ার সেন্সর। নতুন করে বলার কিছু নেই, ফায়ার সেন্সর আসলে কি ডিটেক্ট করে? আগুন, ফ্লেম বা ফায়ার ডিটেক্ট করে। ওকে, তো আগুন ডিটেক্ট করার পরবর্তীতে সে যদি আগুন দেখতে পায়, সেই সেন্সরের সামনে যদি কোনো রকমের আগুন চলে আসে, সে সিগন্যাল 1 দেয় বা হাই সিগন্যাল দেয়, আনলেস সে লো সিগন্যাল দেয়। এটার নাম হচ্ছে ওয়াটার সেন্সর। ওয়াটার সেন্সর মানে হচ্ছে সেটা হচ্ছে পানি ডিটেক্ট করে। পানি সেটা আমাদের পানির ট্যাঙ্কে হোক, নদীতে হোক, আমার পকেটে হোক বা মাটিতে হোক, ডিটেক্ট করে ফেলে। মূলত পানি এবং ময়েশ্চার ডিটেক্ট করে। ওকে, তো পানি যদি সে ডিটেক্ট করতে পারে আগের মতোই সিগন্যাল 1 দেয়। আর যদি পানি না থাকে, শুষ্ক থাকে, তখন হচ্ছে 0 সিগন্যাল দেয়। এর পরবর্তীতে আছে অবস্টাকল। অবস্টাকলের বাংলা হচ্ছে বাধা, তাই তো? সে যদি তার সামনে যদি কোনো অবজেক্ট চলে আসে, তার সামনে যদি কোনো বস্তু থাকে বা কোনো একটা দেয়াল থাকে বা অবস্টাকল বাধা থাকে, সেক্ষেত্রে সে সিগন্যাল 1 দেয়। যেমন তার সামনে যদি কোনো একটা বাধা চলে আসে, যেমন হচ্ছে আমি একটা এমন একটা রোবট বানালাম যেটা হচ্ছে দেয়ালের সাথে ধাক্কা খায়, সামনে যেতে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তো আমি যদি এমন একটা সিস্টেম ইনস্টল করতে চাই যে সে চলবে ঠিক আছে, দেওয়ালের সামনে গেলেই মাত্র সে থেমে যাবে অথবা ফিরে আসবে, তখন তাকে অবশ্যই আমার কি দিতে হবে? এরকম অবস্টাকল একটা সেন্সর দিয়ে দিতে হবে। তো অবস্টাকল সেন্সরটা যদি আমার আহ সামনে কোনো রকমের বাধা চলে আসে, সে সিগন্যাল 1 দেয়, আনলেস যদি ফাঁকা থাকে সিগন্যাল 0 দেয়। ওকে, তো এর পরবর্তীতে সবচেয়ে ক্রিটিক্যাল একটা সেন্সর, এই সেন্সরের জন্য আমরা প্রচুর পরিমাণে আহ, সময় ব্যয় করি। এই সেন্সরটা, এটার নাম হচ্ছে মোশন সেন্সর। তো এই মোশন সেন্সরের উপরে ডিটেলস এর একটা ক্লাস আছে, সেটা হচ্ছে সর্বদীর্ঘ ক্লাস। আমাদের যতগুলো ক্লাস আছে সবচেয়ে লেংথি ক্লাস হয় হচ্ছে এই মোশন সেন্সরের উপরে, এবং এটার কাজও কিন্তু অনেক বেশি। তো এই মোশন সেন্সর উপরে ডিটেলস এর যে ক্লাসটা আছে সেটা মেবি অষ্টম ক্লাসে, এটার উপরে ডিটেলস একটা ক্লাস আছে। তো এই ডিটেলস ক্লাসের মধ্যে আমরা এই সেন্সর সম্বন্ধে ডিটেলস জানবো, কিন্তু আজকে যেটা জানবো সেটা হচ্ছে এই মোশন সেন্সরটা অ্যাকচুয়ালি কি ডিটেক্ট করে। মোশন সেন্সরটা অ্যাকচুয়ালি রেড ব্লাড অ্যানিমাল ডিটেক্ট করে, লাল রক্তবাহী প্রাণীদেরকে ডিটেক্ট করে। আমি আমি তো সাদা রক্তবাহী কোনো প্রাণী না, আমি তো অবশ্যই লাল রক্তবাহী প্রাণী। তার মানে হচ্ছে এই লাল রক্তবাহী প্রাণী মানে আমাকে সে ডিটেক্ট করবে, আপনাকেও ডিটেক্ট করবে, একটা কুকুর সেটাকেও ডিটেক্ট করবে, বিড়াল সেটাকেও ডিটেক্ট করবে, একটা আহ আমাদের গ্রামীণ অঞ্চলে মুরগি যে চুরি করে খেয়ে ফেলে বাগডাস বা শিয়াল, তাদেরকেও ডিটেক্ট করতে পারে এই মোশন সেন্সরটা। তো মোশন সেন্সর এরকম প্রাণীদেরকে ডিটেক্ট করার পরবর্তীতে সে সিগন্যাল কি দেয়? 1 দেয়। আর যদি কেউ যদি না থাকে, ফাঁকা থাকে, সে সিগন্যালটা 0 দেয় বা লো দেয়। ওকে, তো আমরা
মোটামুটি এখানে কয় প্রকারের সেন্সরের নাম জানতে পেরেছি। আহ, আমি একটু আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আপনারা একটু স্মরণ করে দেখুন তো কয় প্রকারের সেন্সরের নাম এখানে বলেছি। একটু আমাকে চ্যাটের মধ্যে জানান তো দেখি কতটুকু মনে আছে আপনাদের। না, একটু নামটা বলেন, একটু নামটা বলেন, আমি একটু জানতে চাচ্ছি। ওকে, প্রায় সবাই পারছেন। তো যাই হোক, আহ ঠিক আছে, আমি তাইলে সামনের দিকে ফরওয়ার্ড হই। তো আমি এই রেকর্ডিংটা এবং এখানে যে স্লাইডটা এখন দেখতে পেয়েছেন সেটা পিডিএফ করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, গ্রুপে বলতে আমাদের যে চ্যাট গ্রুপ আছে সেই চ্যাট গ্রুপে জানিয়ে দিতে বলবো। আর হচ্ছে আপনাদের যে পার্সোনালি ইনবক্স আছে চেষ্টা করবো যে কেউ ওখানে দিয়ে দেওয়ার জন্য। ওনাদেরকে বললে ওরা হয়তো বা দিয়ে দিতে পারে, তবে চেষ্টা করবেন যেন গ্রুপের মধ্যে একটু অ্যাক্টিভ থাকতে পারেন। আজকে এখন আরেকটা বিষয় সম্বন্ধে আমরা একটু ডিটেলস একটু জ্ঞান নেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস গুলো কি কি আছে। ওকে, এখানে একটু দেখেন। আমরা এই যে ল্যাম্প, বাজার, ডিসি মোটর, ফ্যান, পাম্প, আসলে এইগুলোর কাজটা কি একটু করে জানার চেষ্টা করি। ল্যাম্প যেটা আছে সেটা হচ্ছে পরিবেশটাকে আলোকিত করার জন্য আমরা ইউজ করি, তাই তো? ও সমস্যা নাই, আপনারা চ্যাট বন্ধ করেন, আমি চ্যাট বন্ধ করে দিচ্ছি, নাহলে আপনারা ওদিকে ব্যস্ত থাকবেন, ক্লাসে আর মনোযোগ দিবেন না। তো ল্যাম্প যেটা আছে, ল্যাম্পে অ্যাকচুয়ালি যে কাজটা করে সেটা হচ্ছে পরিবেশে আলো আছে না কি নাই সেটা ডিটেক্ট করে না, সে কি করে পরিবেশে আলো প্রদান করে। একটু পার্থক্যটা বুঝবো আমরা, হ্যাঁ, কারণ এগুলো আমাদের দরকার আছে। সেন্সর মানে লাইট সেন্সর যেটা আছে সেটা কি করে পরিবেশে আলো আছে নাকি নাই সেটা ডিটেক্ট করে। কিন্তু ল্যাম্প, ল্যাম্প হচ্ছে পরিবেশকে আলোকিত করে, একটা পরিবেশের অবস্থা বুঝতে পারে, মানে সেন্সর পরিবেশের অবস্থা বুঝতে পারে। আর আউটপুট ডিভাইস গুলা কি করে পরিবেশটাকে ম্যানিপুলেট করতে পারে, মানে হচ্ছে অন্ধকার পরিবেশকে আলোকিত করতে পারে হচ্ছে ল্যাম্প। তো এখানেই আমরা বুঝতে পারি যে সেন্সর এবং লোডের মধ্যে পার্থক্য, বেসিক পার্থক্যটা কি। ওকে, তো এর পরবর্তীতে আসতেছে হচ্ছে সাপোজ খুব শান্ত শিষ্ট একটা পরিবেশ, কেউ একজন এসে কি করলো, গাড়ির হর্নটা দিয়ে দিল, অশান্ত হয়ে গেল, তাই তো? কেউ একজন স্পিকার বাজা দিল, অশান্ত হয়ে গেল। তো অ্যাকচুয়ালি যদি শব্দ সংকেত আমাদের তৈরি করার প্রয়োজন হয় তখন আমরা এরকম কিছু বাজার স্পিকার ইউজ করব। এই বাজার স্পিকার গুলা কি করে, এই বাজার স্পিকার গুলা মেইনলি আমাদের যে ইউপিএস আছে, আইপিএস আছে, সেখানে ভিতরে একটা শব্দ হয়, অথবা ছোট ছোট যে অ্যালার্ম ঘড়িগুলো আছে সেখানেও একটা টোন তৈরি হয়। অ্যাকচুয়ালি এই বাজারের টোনটা এটা কি করে আমাদেরকে শব্দ সংকেত তৈরি করে অ্যালার্ট অ্যালার্ট করে দেয় যে হ্যাঁ এখানে কোনো ঝামেলা চলতেছে, বা একটা সংকেত দেয়। তো আমরা তো বড়সড় কোনো হর্ন ইউজ করব না, বা আপাতত শিকার পারপাসে তো আমরা বড়সড় হর্ন ইউজ করব না। আমরা ছোটখাটো এই বাজারের মাধ্যমেই আমরা সিগন্যাল দিয়ে বুঝাই দিব। এর পরবর্তীতে আসতেছে হচ্ছে এই যে ডিসি মোটর। এটা এমন একটা জিনিস যেটার সাথে এখানে পরিচিত নাই এমন মানুষ নেই। আমরা খুব ছোটবেলা থেকেই একটা বিষয়ের উপর সবাই কিন্তু যথেষ্ট পরিমাণ ইন্টারেস্টেড, যে একটা গাড়ি যখন কিনে নিয়ে আসলো আমার পরিচিত জন, যে হোক, আমার বাবা হোক বা মা হোক, আমার কাকা হোক, যে হোক, আমার জন্য গিফট হিসেবে যখন একটা গাড়ি নিয়ে আসে, খুব সুন্দরভাবে কয়েকদিন চালাই। এর পরবর্তীতে গাড়িটা যখন একটু একটু নষ্টের দিকে যায় তখন আমরা কি করি, এটা খুলি। এটা আমরা খুলি, প্রথমত এটা খুলে যে দুটা জিনিসের দিকে টার্গেট থাকে তার মধ্যে প্রথমত টার্গেট হচ্ছে এই মোটর, এবং দ্বিতীয়ত টাকা হচ্ছে স্পিকার। স্পিকারটা খুলে নিয়ে পিছনে একটা চুম্বক থাকে না, ওই চুম্বকটা নিয়ে কি করি, টানা হেঁচড়া করি বা কোনো একটা কিছুর সাথে লাগানোর চেষ্টা করি। যাই হোক, ওটার প্রতি তেমন ইন্টারেস্ট না থাকলেও এই মোটরের প্রতি কিন্তু আমাদের চরম ইন্টারেস্ট থাকতো। আপনাদের স্মরণ আছে, আপনাদের যতটুকু সম্ভব এটা নিয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে। তখন আমরা কি করতাম, এটার পিছনে যে দুটা টার্মিনাল আছে সেটাতে আমরা ব্যাটারি কানেক্ট করতাম, ব্যাটারি কানেক্ট করে সেটার সামনে একটা পাখা লাগিয়ে ওরে বাতাস করতেছে হাঁটতেছি, আর বাতাস করতেছি হাঁটতেছি, বাতাস করতেছি, এরকম কিন্তু আমরা সবাই করেছি। তো
এই যে ডিসি মোটর যেটা আছে, ডিসি মোটরের সামনে যদি আমরা একটা পাখা লাগাই দিই, তখন কিন্তু সেটার নাম কি হয়ে যাচ্ছে, একটা ফ্যান হয়ে যাচ্ছে, যেটা আমাদেরকে বাতাস প্রদান করে। তো এটার সামনে যদি আমি একটু লম্বা করে একটা ছোট পাখা লাগিয়ে, সেটা যদি আমি একটা স্পিড বোট, ছোটখাটো একটা স্পিড বোট তৈরি করলাম, সেটার পিছনে যদি লাগিয়ে দিই, এটা কি হয়ে যাবে তখন? স্পিড বোটের ইঞ্জিন হয়ে যাবে। তাই তো, একটা মোটরকে কিন্তু আমরা অনেক প্রকারের কাজ করতে পারি। এটার সামনে যদি আমি চাকা লাগিয়ে একটা ছোটখাটো প্লাস্টিকের একটা ছোট গাড়ি তৈরি করলাম, এবং সেখানে ব্যাটারি লাগিয়ে যদি এটা লাগাই দিই, গাড়ির ইঞ্জিন হয়ে যাচ্ছে। কত স্পিডে চলবে, তাই তো? তো এটার সামনে যদি আমরা একটা পানি তোলার মেকানিজম মানে প্রপেলার অ্যাড করি, তখন সেটার নাম হয়ে যাবে কিন্তু ওয়াটার পাম্প, তাই তো? সেটার নাম ওয়াটার পাম্প হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে পাম্পগুলো আছে, সেটা কিন্তু দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে মোটর অংশ, আর একটা হচ্ছে প্রপেলার অংশ। প্রপেলার অংশ হচ্ছে সেটাই যেটা হচ্ছে একটা পাখা সংযুক্ত থাকে এবং সেটা পানি তোলার জন্য ইউজ করে, তাই তো? তো একটা ডিসি মোটরকে চাইলে আমরা কিন্তু অনেকভাবে কি করতে পারি, এগুলাতে কাজ করতে পারি। তো আমরা আজকে এখানে যে ক্লাসটা করলাম, মূলত আমরা দুইটা বিষয়ের উপর এনশিওর করার জন্য ক্লাসটা করেছি। তার মধ্যে প্রথমত কথা হচ্ছে আমরা এনশিওর হয়েছি কিসের উপরে, আমাদের যে সেন্সর গুলো আছে, কোন কোন সেন্সর নিয়ে আমরা কাজ করব সেটা, এবং কোন কোন লোড নিয়ে কাজ করব সেটার উপরে।